জালিয়াতির অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন আদালত। স্বাভাবিকভাবে এই ঘটনা যে কোনো দেশের কাছে অসম্মানজনক এবং অস্বস্তিকর, এবং এই ঘটনার পর অনেকেই মনে করেছিলেন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট তা উত্তাল হয়ে উঠবে। তারপরও কেন সেইভাবে প্রতিক্রিয়া পাওয়া গেল না, এবং রাহুল গান্ধী তিনিই কেন শুধুমাত্র এই বিষয় নিয়ে মুখ খুললেন, অন্যান্য দলগুলো কেন চুপ? আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর, তার থেকে জানতে চাইবো রাহুল গান্ধী তিনিই একমাত্র অকপটে বললেন, বাকি যে সমস্ত রাজনৈতিক দল তারা চুপ কেন? একটা রাজনৈতিক বাস্তবতা ভারতবর্ষে এই ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে। সেটা হচ্ছে যে গৌতম আদানি তিনি এমন একজন শিল্পপতি, তাকে নরেন্দ্র মোদীর বন্ধু বলা হয়, অভিযোগ করা হয় যে তিনি নরেন্দ্র মোদীর বন্ধু, কিন্তু অ্যাকচুয়াল তিনি কিন্তু ভারতবর্ষের মানে অ্যাক্রস দ্য পার্টি সকলের কাছে একটা মানে সম্বল। এই জন্যে যে ভারতবর্ষে গত প্রায় দেড় দু দশক হতে চললো, বিশেষ করে যখন জমি আন্দোলনকে কেন্দ্র করে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষে বহু রাজ্যেই একটা চরম অশান্তি হয়েছে। তারপরে দেখা গিয়েছিল যে শিল্পে একটা ভাটা এসছে, মানে শিল্পে বিনিয়োগ করার জন্য সেভাবে খুব জোরালো প্রস্তাব নেই, এবং মানে শিল্প যে মানে চাঙ্গা করার জন্য। মানে যে সংস্থাগুলো, তাদের মধ্যেও এক ধরনের অনীহা বা উৎসাহের অভাব দেখা গিয়েছে। সেই জায়গাতে গৌতম আদানি অনেক অ্যাগ্রেসিভলি এগিয়েছেন, এবং আচ্ছা। সেখানে কিন্তু তিনি কোথায় বিনিয়োগ করবেন কোথায় করবেন না, এইটার ক্ষেত্রে তিনি কিন্তু কোনো রাজনীতিকে মানদণ্ড করেননি। এবং তিনি বলে শুধু নয়, কোনো শিল্পপতি এটা করেন না। আমরা বলি বটে যে অমুকের লোক ও তমুকের লোক, বাট বিজনেসম্যান বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের কতগুলো নিজস্ব সংস্কৃতি আছে। সেটা হচ্ছে যে আমি মুনাফা করার জন্য, শিল্প করার জন্য যাব। এখন ভারতবর্ষে একটা এমন পরিস্থিতি চলছে যে আদানি ছাড়া এবং মুকেশ আম্বানি ছাড়া, এই দুজন ছাড়া বাকি শিল্পপতি হিসেবে খুব কারো নাম সেভাবে শোনাও যাচ্ছে না, এবং তাদের যে খুব বিরাট কোনো ইনভেস্টমেন্ট ভূমিকা। প্রপোজাল আছে তাও নয়। এবং যে ধরনের প্রকল্পে আদানি ইনভেস্ট করার কথা সিদ্ধান্ত করেছে বা কাজ করছে, সেখানেও দেখা যাচ্ছে যে সেটা কিন্তু একটা মানে মেগা প্রকল্প, মানে খুব একটা ছোট কলকারখানা ব্যাপার নয়। যেমন পশ্চিমবঙ্গেই তারা গভীর সমুদ্র বন্দরের বিষয়ে তাদের সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা মানে মৌ সাইন হয়ে দেউচা আছে। পাচামি আছে। দেউচা পাচামি খনি প্রকল্প, যেখানে বলা হচ্ছে যে ভারতের সবচেয়ে বেশি কয়লা এখন মাটির তলায় যদি কোথাও থেকে থাকে, তবে সেটা দেউচা পাচামিতে আছে। তো এই কাজগুলো করার জন্য কিন্তু বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে, এবং মানে একটা লম্বা সময় ধরে ইনভেস্ট করতে হবে। এই রকম ইনভেস্ট করার টাকা অনেক মানে শিল্পপতি নেই। স্বভাবতই ছত্তিশগড়ে যখন কংগ্রেস সরকার ছিল, রাজস্থানে যখন কংগ্রেস সরকার ছিল, বা এর আগে যখন কংগ্রেস মধ্যপ্রদেশে ছিল, সেখানে তেলেঙ্গানাতে সেখানে তো বিআরএস এর সরকার ছিল, এখন কংগ্রেস এসছে। অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডি, তিনি তো ইয়ে নন, কি বলে, বিজেপির ঘনিষ্ঠ, কিন্তু বিজেপি নন, তিনি একটা আলাদা আলাদা দল, তার আঞ্চলিক দল। এমনকি সিপিআইএম এর যে দল, যে সরকার কেরালাতে চলছে, কেরালাতে তিরুবনন্তপুরমে যে বড় পোর্ট তৈরি হচ্ছে পিপিপি মডেলে, সেখানে কিন্তু মেন পার্টনার হচ্ছে আদানি গ্রুপ। সো সিপিএম তারা দীর্ঘদিন ধরে কর্পোরেট এই যে মানে দুনিয়া, তার বিরুদ্ধে তাদের একটা নীতিগত অবস্থান আছে, তারা এগুলোর বিরোধিতা করে। এই বিষয়গুলো যেমন আছে, আবার যখন যেখানে তারা সরকার চালাচ্ছে, সেখানে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এই শিল্পপতি যাদেরকে পলিটিক্যালি একটু অচ্ছুত বলে দেখানো হয়, কিন্তু বাস্তবতা, রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা হচ্ছে যে এদেরকে সম্পূর্ণভাবে উপেক্ষা করারও কোনো সুযোগ নেই। এবং এটা যে শুধু পিনারাই বিজয়ন করছেন তা নয়। আমরা যদি আমাদের এই যে সদ্য প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যে মানে শিল্পের পথে যেভাবে এগোচ্ছিলেন, তার তার মধ্যে একটি ছিল যে ইন্দোনেশিয়ার একটি কোম্পানি সালিম গোষ্ঠী, তাদেরকে উনি ইনভাইট করেছিলেন, যারা নন্দীগ্রামে পেট্রোকেমিক্যাল হাব করবে বলে ঠিক করেছিল। এই সালিম গোষ্ঠী কিন্তু ইন্দোনেশিয়াতে যারা কমিউনিস্ট নিধনকারী রাজনৈতিক শক্তি, তাদের ঘনিষ্ঠ। এবার বুদ্ধদেব ভট্টাচার্য একজন কমিউনিস্ট, তিনি কিন্তু তার রাজ্যে শিল্প টানার ক্ষেত্রে ওই সালিম গোষ্ঠীর কি মানে অতীত, এইটা নিয়ে উনি খুব একটা মাথা ঘামাননি। বিকজ উনি দেখেছেন যে নন্দীগ্রাম বা হলদিয়া জুড়ে একটা বড় শিল্প প্রকল্প করতে হলে সালিম গোষ্ঠীটাতে সে টাকাটা আছে এবং এক্সপার্টিজও আছে। তারা আরো অনেক দেশে ইনক্লুডিং ইন্দোনেশিয়া, তারা এই কাজটা করেছে, ফলে তারা জানে, ফলে তাদের অর্থ আছে। দ্যাটস ওয়াই উনি দিয়েছিলেন।
তেমনি পিনারাই দিয়েছেন, কারণ পোর্ট হচ্ছে আদানিদের একটা বড় ইনভেস্টমেন্টের জায়গা, বড় একটা মানে তাদের ইয়েও আছে, কি বলে, এক্সপার্টিজ আছে। ফলে শুধু টাকা আছে তাই নয়, একটা মানব সম্পদ দরকার হয় একটা বড় শিল্প প্রতিষ্ঠান করতে গেলে, পরে একটা খনিকে ডেভেলপ করাতে গেলে, একটা বন্দর তৈরি করাতে গেলে সেই মানব সম্পদটাও কিন্তু আদানির হাতে আছে, নামি ইঞ্জিনিয়ার বা আরো যারা যারা যাদেরকে দিয়ে একটা বড় শিল্প গড়তে হয়। স্বভাবতই আদানির ব্যাপারে প্রত্যেকের কিছু কম্পালশন আছে, প্রত্যেকের কিছু কম্পালশন আছে। আমরা এখানে দেখেছি যে মোদী সরকারের বিরুদ্ধে এই কর্পোরেট দুনিয়ার সঙ্গে বোঝাপড়ার অভিযোগ তৃণমূলের নেতা নেত্রীরা বহুবার বলেছেন, কিন্তু 24 ঘন্টার বেশি সময় কেটে গিয়েছে। আহ, মানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের কোনো প্রথম সারির নেতা যাদের কথা ম্যাটার করে, আর তারা কেউ কিন্তু এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেনি। আর মানে তৃণমূলের কোনো দলগত অবস্থান কিন্তু আমরা জানি না। সিপিএম এর তবু একটা, মানে কি বলবো, লোক দেখানো হলেও আছে, পলিট ব্যুরোর একটা বিবৃতি আছে, সেখানে তারা বলেছে যে তারা সিবিআই তদন্ত চায় আদানির বিরুদ্ধে। কিন্তু ইন্টারেস্টিং যে সিপিএম এর যে মুখপাত্র গণশক্তি, সেখানে মুখপত্রে যেটা লেখা হয়েছে হেডলাইনে, যে গ্রেপ্তার চেয়েছেন রাহুল গান্ধী, মানে এটা কিন্তু তাদের একটা বড় পয়েন্ট। তার মানে কংগ্রেসের নেতা গ্রেপ্তার চেয়েছেন, তাকে সামনে রেখে এটাকে সামনে, এই পয়েন্টটাকে সামনে রেখে। এটা ঠিকই যে খবরের দৃষ্টিকোণ থেকে দেখলে এটা বড় খবর, ফলে সেদিক থেকে গণশক্তি কিছু ভুল করেনি। কিন্তু গণশক্তি তো নর্মালি এরকম করার কথা না, মানে দলের সিদ্ধান্তটা, কিন্তু দলের সিদ্ধান্তটা সেরকম জোরালো কিছু নয়, জাস্ট পলিট ব্যুরোর একটা বিবৃতি, কিন্তু সেখানে আছে যে তারা সিবিআই তদন্ত চায়। এখন সিবিআই তদন্ত চাওয়াটা তো বাচ্চাদের খেলনা চাওয়ার মতো বাবা মায়ের কাছে, মানে নানা রকম আবদার। আজকাল যেমন ওই মোবাইল চায়, বাচ্চারা আবদার করে যে মোবাইল না দিলে অনেকে সুইসাইড করছে, এই করছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। সিবিআই চাওয়াটা কিন্তু আমাদের দেশে এখন ঠিক সেই জায়গায় পৌঁছে গেছে। তা সিপিএমও চেয়েছে সিবিআই, কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে যে সিপিএম এর মধ্যে একটা অস্বস্তি আছে। তারা কিন্তু রাহুল গান্ধীর মতো জোর গলায় বলতে পারলো না যে গ্রেপ্তার করতে হবে। এখানেই জানতে চাইবো অমলদা, যে রাহুল গান্ধী তিনি একদম প্রথম সারিতে এসে তিনি এই বিষয়টা নিয়ে মুখ খুললেন। অন্যান্য দলগুলো যেই রাজ্যে আমরা দেখেছি রিজিওনাল পার্টি, তারা যেখানে সরকার চালাচ্ছেন, সে সমস্ত দল বা সে সমস্ত সরকার, রাজ্য সরকার সেই অর্থে কথা বলছে না এই বিষয়টা নিয়ে। কেন রাহুল গান্ধী প্রথম সারিতে কেন? তার একটা বড় কারণ হচ্ছে যে রাহুল গান্ধী তার একটা পলিটিক্যাল ব্র্যান্ডিং উনি করছেন। একটা হচ্ছে যে মোদির বিরুদ্ধেই ওনার পুরো গোটা জিনিসটা, গোটা বিষয়টাকে উনি সাজিয়েছেন নরেন্দ্র মোদী, আরএসএস, বিজেপি, কিন্তু মেইনলি নরেন্দ্র মোদী, যেহেতু নরেন্দ্র মোদী এদেরকে রিপ্রেজেন্ট করছেন, সামনের সারিতে আছেন। একটা তো হচ্ছে আমরা দেখেছি ভারত জোড়ো, মানে মোদির বিভাজন রাজনীতির বিরুদ্ধে উনি একতা সম্প্রীতির বিষয়টাকে সামনে এনেছেন, ভারত জোড়ো। আরেকটা হচ্ছে যে মোদী ঘনিষ্ঠ যারা মানে শিল্পপতি, ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে কিন্তু রাহুল গান্ধী আজ থেকে নয়, অনেক দিন ধরে বলছেন। এবং একথা মানে কেউ মানুক না না মানুক, যে কোনো যুক্তিবাদী মানুষ এটা এক বাক্যে স্বীকার করবেন যে রাহুল গান্ধীর উত্থাপিত ইস্যুগুলো কিন্তু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বড় আকারে আসছে। আদানি সম্পর্কে রাহুল গান্ধী আজ নয়, মানে এই যে 1 বছর আগে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট এসেছিল, তারও অনেক আগে থেকে কিন্তু রাহুল গান্ধী বলছেন যে এই লোকটা মানুষকে ঠকিয়ে টাকা দিয়ে করছে, এবং তার জন্য নরেন্দ্র মোদীর পুরো মদত উনি পাচ্ছেন। ফলে রাহুল গান্ধী যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু আস্তে 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 দেখা যাচ্ছে যে, মানে এখনো অভিযোগ, আমরা বলবো না যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন মানে গৌতম আদানি অপরাধ করেছেন, কারণ এটা আদালতের একটা প্রসিডিওরে গ্রেপ্তারি পরোয়ানা এসছে, এটা নিয়ে ওরা নিশ্চয়ই লিগালি ব্যাটল করবে। কিন্তু এই ধরনের একটা অভিযোগ মানে উত্থাপিত হওয়া, তার মধ্যে তো একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। ফলে এটা যে এই শিল্প সংস্থাটির জন্যও যেমন অসম্মানজনক, এবং এটাও ঠিক যে রাহুল গান্ধী ঠিক যে অভিযোগটা আদানির বিরুদ্ধে উঠেছে, রাহুল গান্ধী ঠিক এই ধরনের অভিযোগগুলি কিন্তু করছিলেন, যে উনি ভারতবাসীকে শোষণ করছেন, এবং একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা মোদীকে সামনে রেখে ভারতবর্ষের মানে একটা ধনপতিদের একটা জোট তৈরি হয়েছে, যারা ভারতবাসীর ধন সম্পদ লুট করছে, নানানভাবে পকেট কাটছে। এই যে কথাগুলো উনি বলেছিলেন, এই জায়গাটাতে রাহুল গান্ধী কিন্তু তার একটা ব্র্যান্ডিং করে নিয়েছেন। এখন কংগ্রেসের যেটা সুবিধে, কংগ্রেস যেমন এই মুহূর্তে অনেক রাজ্যে ক্ষমতায় নেই, কতিপয় রাজ্যে আছে। ফলে কংগ্রেসে রাহুল গান্ধী যত জোরালো ভাবেই বলুক, কংগ্রেসের বিরাট কোনো সব রাজ্যে সমস্যা হওয়ার কোনো কথা নেই। রিজিওনাল পার্টিগুলো তাদের ক্ষেত্রে ইয়ে হচ্ছে যে তারা যে কোনো রাজ্যে ক্ষমতায় এসে তারা শিল্প রাহুল করা। গান্ধী তিনি বললেও রিজিওনাল যে রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আছে সেখান থেকেও তো কোনো প্রতিক্রিয়া পাওয়া না, ওই যে প্রতিক্রিয়াটা আসছে না, যেটা বলছিলাম যে রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা হচ্ছে এইটা, যে কারণে এর আগেও যখন হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট এসেছিল তখনও কিন্তু কংগ্রেস ক্ষমতায় রাজস্থানে, কিন্তু অশোক গেহলট কিন্তু কোনো মন্তব্য করেননি। বা ছত্তিশগড়ে কংগ্রেস সরকার ছিল,
তারা কিন্তু আর চিফ মিনিস্টার কিন্তু কোনো মন্তব্য করেনি, তার কারণ চিফ মিনিস্টার হিসেবে তাদের কিছু কম্পালশন আছে যে আমাকে শিল্প করতে হবে। এবার রামশ্যাম যদু মধুর যদি টাকা না থাকে, যার আছে তাকেই আমাকে ইনভাইট করতে হবে, এটাও তো একটা বাস্তবতা। তো স্বভাবতই একটা অদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে মানে আদানিকে নিয়ে, এবং আদানিকে বলতে হবে যে বুদ্ধিমান, মানে সবাইকে জড়িয়ে রেখেছেন ইনভেস্টমেন্ট দিয়ে, ফলে কেউই খুব স্টেপ আউট করে ওর বিরুদ্ধে ব্যাট চালাবে না। রাহুল গান্ধী একমাত্র এই জিনিসটা প্রথম থেকে করছেন, এবং এটা রাহুল গান্ধীর একটা বিরাট কৃতিত্বও বটে। এবং সোমবার থেকে সংসদ বসবে, সেখানে দেখা যাবে যে এর আগে হিন্ডেনবার্গ রিসার্চের ক্ষেত্রে আমরা দেখেছি, বা আরো অনেক যেমন আমরা দেখেছি যে আমাদের ওই বিমান কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছিল, সেখানে কংগ্রেস সবসময় কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্ত দাবি করে, তৃণমূল তার সঙ্গে একমত হয় না। তৃণমূল বলে যে না, এরকম কোনো ইয়ে নয়। ওরা কখনো সিবিআই তদন্তের কথা বলে, কখনো বলে যে পার্লামেন্টের ডিবেট হোক। এখন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির তদন্তের ব্যাপারটা কি না, সেখানে সমস্ত সিক্রেট ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে, এটা একটা সমস্যা। এখন কেউ কিন্তু রাজনৈতিকভাবে এই বিশ্লেষণটা করতেই পারে যে তৃণমূল আদানিকে অতটা বিপাকে ফেলতে চায় না। এই ব্যাখ্যাটা দিলে কিন্তু তাকে বলা যাবে না যে ভুল বলছে। তার কারণ কংগ্রেস কেন এটা চাইছে? কংগ্রেস চাইছে এই জন্য যে এটা একমাত্র মেকানিজম যেখানে সব ডকুমেন্ট গুলো সব মানে ওই কমিটির মেম্বাররা দেখতে পাবেন, সিক্রেট রিপোর্ট গুলো। সিবিআই তদন্ত হলে তো তা হবে না, এবং আমাদের দেশে তো অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত সিবিআই আসলে চেপে দেয়। আমি তো সিপিএম এর এই যে রিয়াকশনটা, পলিট ব্যুরোর প্রতিক্রিয়াটা, এটা আমাকে অবাক করেছে। যে সিপিএম সব জায়গাতে বলছে যে এরা গতকালই তারা একদম মীনাক্ষী মুখোপাধ্যায় মোহাম্মদ সেলিম দা বলেছেন সিজিও গতকালই তারা কমপ্লেক্সে সিজিও কমপ্লেক্স দিয়ে করেছেন যে আরজি করে আমরা সিবিআই চাইনি। হ্যাঁ, এবং আর্জি কর এবং ঘটনায়। বলেছে যে কোনো কিছু হলো না, তদন্তের কি হলো, অগ্রগতি হলো, তার মানে তার একটা অনাস্থা আছে। অথচ দেখা যাচ্ছে যে আদানির ক্ষেত্রে তারা বলছে সিবিআই তদন্ত চাই। তার মানে যেটা, সেটা হচ্ছে যে ওই ঘোলা জলে মাছ ধরার মতো। আদানিকে এখানে আসলে ঘোলা জলে মাছও কেউ ধরতে চাইছে না। এখানে আসলে এই পুকুরে কেউ ছিপ ফেলতেই চাইছে না, কেউ চাইছে না, মানে প্রতীকীও চাইছে না। তার কারণ ওই যে বললাম, রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতা হচ্ছে এই আদানির টাকা আছে, উনি সব জায়গাতে শিল্প প্রকল্পগুলো দখল নিয়ে রেখেছেন, ফলে ওনাকে কে ঘাটাতে যাবে, এই একটা বিষয় কিন্তু আছেই, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একদমই। আদানি ইস্যুতে শুধুমাত্র রাহুল গান্ধী নাকি এর পরে অন্য কোনো বড় মুখকে আমরা দেখি এই বিষয় নিয়ে মুখ খুলতে, সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।